সুপ্রিয় দর্শক, বসুমতী আনোয়ারা সিটি সংবাদ প্রতিনিধি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে যথারীতি শিরোনামগুলো দেখে আসতে হবে। দর্শক, আপনারা যোগ দিতে পারেন আমাদের সঙ্গে স্ক্রলে দেখানো নির্ধারিত নম্বরে ফোন করে আজকের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, আপনার মূল্যবান মতামত দিতে পারেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা শিরোনামগুলো দেখব, তারপর আলোচনায় যাব। প্রথম আলো, বাংলাদেশে আসতে চাইছেন না কোহলি সহ আরো কয়েকজন, ক্রিকেট নিয়ে খবর। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে, গোল টেবিল বৈঠকে বিশিষ্টজনরা। বাংলাদেশি সহ 750 জন অভিবাসী উদ্ধার। সাগরে ঠেলে দেওয়ার নীতি সমালোচনায় জাতিসংঘ। ইত্তেফাক, সিসি ক্যামেরার আওতায় গুলশান, বারিধারা, নিকেতন। বাংলাদেশি সহ 800 অভিবাসী উদ্ধার। অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার নীতির সমালোচনায় জাতিসংঘ। নূর হোসেনকেও হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। মাদক ব্যবসায়ী জরিনা গ্রেফতার, জব্দ 12,500 ইয়াবা। সমকাল, পোশাক খাতে কর বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। পবিত্র শবে মেরাজ শনিবার। কালের কণ্ঠ, সাগরে ঠেলে দেওয়ার নীতির সমালোচনায় জাতিসংঘ। অভিবাসীদের দুর্ভোগে খুবই উদ্বিগ্ন আমরা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যুগান্তর, ইন্দোনেশিয়ায় আরো 700 বাংলাদেশি উদ্ধার। অভিবাসীদের বাঁচানোর আহ্বান জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। ফারাক্কা দিবসে বিএনপির বিবৃতি। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি আলোচনার মাধ্যমে সুরাহার দাবি। বিডিনিউজ24.com, আমাকে ছোট একটি কক্ষে আটকে রাখা হয়েছিল, এটি সালাউদ্দিন আহমেদের মন্তব্য। পেঁয়াজের বাজার চড়ছেই। জাগরণ24.com, সালাউদ্দিন আহমেদ বলেছেন ভারতে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন তিনি। সংবাদটি আনন্দের, কিন্তু তারপর এটির একটু মন্তব্য প্রতিবেদন আবুল মোমেনের সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আমরা মোহনা টেলিভিশনের সর্বশেষ শিরোনামগুলো একটু দেখে আসবো। আগামী অর্থ বছরের জন্য 97,000 কোটি টাকার এডিবি একনেকে অনুমোদন, এবারে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। পারিবারিক কলহের জেরে কক্সবাজারে চকরিয়ায় 3 মেয়েকে গলা কেটে হত্যা করল বাবা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুন, পুড়ে গেছে 32টি ঘর, দগ্ধ বাবা ছেলে সহ কয়েকজন। এবং বিশ্ব পরিবার দিবস আজ। বিশ্বায়ন ও শিল্পায়নের বিকাশে ভাঙছে যৌথ পরিবার। সন্তানের কাজের ব্যস্ততায় নিঃসঙ্গ হয়ে পড়েছেন বয়স্ক বাবা মা। ডক্টর মঞ্জুর চৌধুরী, সালাউদ্দিন আহমেদকে নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে। আজকে কিছু অগ্রগতি আছে, সেটির একটি হচ্ছে শিরোনাম যেটি বললাম জাগরণ24.com, ভারতে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন সালাউদ্দিন। আরো দুটি মন্তব্য দিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাইব। একটি হচ্ছে সঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগ নেতা, তিনি বলেছেন যে খেলা বা কৌশল বন্ধ করুন, সুষ্ঠু রাজনীতিতে এগিয়ে আসুন। সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গে তিনি বলেছেন। আর শতনাগরিক কমিটির যে আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ অধ্যাপক, তিনি বলেছেন বিচার বিভাগ তদন্ত দাবি করেছেন সালাউদ্দিন আহমেদের ব্যাপারে। আপনার কাছ থেকে সালাউদ্দিন প্রসঙ্গটি জানতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে একটা গোয়েন্দা কাহিনীর মতো, মাসুদ রানা সিরিজের মতো একটা রহস্যময় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। রাজনীতিতে যে এই রকম রহস্যময় ঘটনা ঘটে, এটা কিন্তু অতীতে খুব একটা দেখা যায়। সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়ে গেলেন, বলা হলো যে ওনাকে কয়েকজন ব্যক্তি উঠিয়ে নিয়ে গেছেন। তারপরে ওনার কিন্তু আর খোঁজ খবর ছিল না। হঠাৎ পাওয়া গেল তাকে উদ্ভ্রান্তের মতো সেই শিলং শহরে। এই সময় কাল তিনি কোথায় ছিলেন? কয়েকটা বিষয় আসতে পারে, যেটা সুরঞ্জিত সেনগুপ্ত কিছুটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ উনি নিজেই লুকিয়েছিলেন, হঠাৎ করে উনি আবির্ভূত হয়েছেন শিলংয়ে। আবার এমাজউদ্দিন সাহেব বা অন্যান্য যারা, তারা বলতে চাচ্ছেন যে ওনাকে অ্যাবডাকশন করা হয়েছিল। এখানে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ কিন্তু বাংলাদেশের একজন নাগরিক এবং সে বাংলাদেশের একসময় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সংসদ সদস্য ছিলেন। উনি যখন আরেকটা দেশে
ওনাকে নিয়ে যাওয়া হয়, কে নিয়েছে এই প্রশ্নটা, কিংবা তাকে পাওয়া যায় সেখানে কিংবা পাওয়া যায়। উনি সেখানে কি নিজে নিজে গিয়েছিলেন? উনি নিজে নিজে যদি যেয়ে থাকেন, বলা হচ্ছিল এক পেপারে আমি দেখলাম যে উনি নেপালে পালিয়ে যেতে সেখানে ভূমিকম্পের জন্য উনি যেতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো যে নেপালে ভূমিকম্প তো হয়েছে কয়েকদিন আগে, আর উনি নিখোঁজ হয়েছেন 2 মাসেরও বেশি সময়। আর ওনার পরিবার যদি জানে, বা ওনার দল কিংবা পরিবার জানে যে উনি আত্মগোপন করে আছেন, তাহলে আমি বিশেষ করে ওনার স্ত্রীকে তার অভিনয় ক্ষমতার জন্য অস্কার, তাহলে এই 2 মাস অভিনয় করে গেছেন, তার হাজবেন্ড লুকিয়ে আছেন, কিন্তু এটাকে বিশ্বাসযোগ্য যে একজন মহিলা তার উনি জানেন এবং উনি এই ধরনের অভিনয় করে যাচ্ছেন? আমার কাছে মনে হয় এইখানে রহস্য আরো বেশি ঘনীভূত হয়েছে, বিশেষ করে তাকে যখন পাওয়া গেল আর একটা দেশে, এখানে ওনাকে তাতে কারা জড়িত, কারণ এখানে সার্বভৌমত্বের প্রশ্ন আসে। নানা রকম মন্তব্য শোনা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ এর জবানিতেই দ্বিতীয় মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে তিনি সরাসরি যেহেতু কথা বলতে পারছেন না, তিনি আটক আছেন। কখনো কখনো শোনা যাচ্ছে তাকে ছোট্ট একটি ঘরে বা কামরায় আটকে রাখা হয়েছিল, তারপর তিনি কথা শোনা যাচ্ছে যে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বা অনেক কিছু তিনি মনে করতে পারছেন। একজন ডাক্তার ওখানে বলেছেন যে ওনাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, যার ফলে উনি এরকম এলোমেলো কথা বলছেন। কিন্তু সেখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি কিন্তু ওনার স্ত্রী টেলিফোন নাম্বারটাও মনে রাখতে পেরেছেন এবং সেই প্রতিমন্ত্রী সেটাও উনি, অর্থাৎ চারিদিক থেকে এই রহস্য ঘনীভূত হচ্ছে। সুতরাং আমাদের এই পরবর্তী নাটক, পরবর্তী অঙ্কগুলি জন্য ওয়েট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা রহস্যময় অজ্ঞান পার্টির কবলে বাংলাদেশের রাজনীতি পড়ে গেছে। জি, আমরা দর্শকের একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, পরিচিত প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা যতটুকু পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সালাউদ্দিন সাহেব ঘটনাগুলো অনেক ঘটে গেছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাননীয় অতিথি বিশ্লেষণ করবেন যে উনি একজন হার্টের রোগী এবং উনি একজন কিডনি রোগী। তাহলে একজন কিডনি রোগী যদি, আমরা যতটুকু জানি সবসময় নিয়মিত ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হয়, তাহলে উনি এই 2 মাস যে অন্ধকারে ছিলেন উনি কিভাবে বাঁচলেন? আরেকটি কথা হচ্ছে যে উনি চশমা ছাড়া চোখে কম দেখতে পান, তাহলে এমনকি 2 মাস পর্যন্ত ওনার চোখে চশমা কিভাবে থাকবে? উনি তো চোখ বন্ধ ছিল, উনি স্টেটমেন্ট দিয়েছেন যে ওনার 24 ঘন্টা চোখ বন্ধ ছিল। তাহলে তৎকালীন যখন ওনাকে ফেলে যায়, তখন কিন্তু ওই যে ইউরোপের মতন একটা গল্প আছে যে নাবালক শিশুরা ওখানে গেলে পুলিশের আশেপাশে ঘুরে, পুলিশ নিয়ে স্কুলে ভর্তি করে তারপরে তাদেরকে লাইসেন্স দিয়ে দেয়। তাহলে জনাব, জি আপনি প্রশ্নটি পাইকারি করছেন। অর্থাৎ আমরা জানি যে যতটুকু একটা মানুষ যখন সমস্যা পড়ে আশেপাশে কারা আছে না আছে তাদের সাহায্য চায়, সহযোগিতা চায়, কিন্তু সে জায়গায় উনি সহযোগিতা না চেয়ে উনি রাস্তায় হাঁটা চলা করছেন। তাহলে উনি এই মুহূর্তে চশমাটা ক্লিন কোথায়? 2 মাস। জি জি, ধন্যবাদ। আসলে ধন্যবাদ। আসলে মানুষের মনে নানা ধরনের প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সেগুলি আসলে তারা বলছে। এখানে তো ঘুরপাক খাবেই, কারণ একটা রহস্য জাল সৃষ্টি হয়েছে সেখানে। ওরা যেমন, জি আপনি যেটা বলছিলেন যে সেই বাংলাদেশের রাজনীতি এখন মলম পার্টি বা অজ্ঞান পার্টির অজ্ঞান রহস্যময় পার্টি পড়ে গেছে। এই যে সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে যে অবিশ্বাস আরো বেশি করে বা সন্দেহ সেটি দানা বাঁধছে, সেটি বাংলাদেশের রাজনীতিকে আসলে কোন দিকে নিয়ে যাবে? না, তার আগে একটু অ্যাড করে নেই, ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলীকে এইভাবে কোথাও তাকে লুকিয়ে রাখা হয়েছে। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আজকে রাশেদ খান মেনন, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, তিনি বলেছেন যে এবার ইলিয়াস আলীকেও হাজির করুন। জি, সেই মতো রাশেদ খান মেনন তিনি এটি বলেছেন। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি এটা বলার আগে রাশেদ খান মেনন অটোমেটিক্যালি ধরে নিয়েছেন যে ইলিয়াস আলীকেও এইভাবে, ইলিয়াস আলী হয়তো নিজেই লুকিয়ে আছেন অথবা বিএনপি লুকিয়ে আছে, ওনার কাছে হয়তো তথ্য আছে। কিন্তু বাস্তবতা হলো এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বিএনপির মতো একটা পার্টি, তার পক্ষে কি সে একটা মিছিল অর্গানাইজ করতে পারে না, সে কিভাবে এটা করবে? কিন্তু তারপরও লোক কিন্তু নিজে নিজে পালিয়ে থাকেন। আপনি দেখুন, বরং এদের একটা জিনিস তদন্ত করা উচিত ছিল,
যে কিসমত পাশা বলে বঙ্গবন্ধু ডিক্লেয়ার করে দিলেন উনি মারা গেছেন, কিন্তু সন্দেহ রয়ে গেছে যে উনি হয়তো ওই মৃত্যুর ঘটনা বলে উনি পালিয়ে এক জায়গায় লুকিয়ে আছেন। এরকম লুকিয়ে থাকার ঘটনাও যে নেই তা কিন্তু নয়, সেটা কিন্তু যারা বিভিন্ন কারণে লুকিয়ে থাকেন। আমরা জানি যে ব্রিটিশ এক এমপি লুকিয়েছিলেন, এক ইহুদি এক পত্রিকার মালিক, উনি ওনার মৃত্যুর বলে উনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিভিন্ন কারণেই। এখানে সালাউদ্দিন আহমেদের ওইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে যে ওনার নামে মামলা আছে, সে মামলার জন্য উনি নেপালে পালিয়ে যাবেন? যে দর্শকের একটু ফোন আছে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আপনার এই সালাউদ্দিন শেখকে পাওয়া মানে যখনই ওনাকে ইয়াতে পাওয়া যায়, এর 2-3 দিন আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া উনি নিজেই বলছেন যে সালাউদ্দিন সাহেব জীবিত আছেন। উনি ওনার জি, আপনি প্রশ্নটি করেন, আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে এরপর আবার 2-3 দিন পরে ওনার ব্যাপারের সাথে ওনার সাথে টেলিফোনে যোগাযোগ হয় এবং উনি বলতেছেন যে কি ওনার সুস্থ আছেন, ভালো আছেন, কাউকে চিন্তা করতে মানা করতেছেন। দলের সবাই সাথে মানে সবাইকে জানানো স্বাভাবিকভাবে স্বাভাবিক যেটা বলা যায় আর কি। তাহলে কি এখানে কি বোঝা যায়? এটা তো কি বোঝা যায় সেটি আমরা শুনবো, তবে আমাদের একটু বিরতি নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আমরা আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিরতি নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। শুধু একটা মামাই যখন তখন মজা দিতে রাজি। একবার খেলে তুমি যাবে বারবার, সব মামার সেরা মামা এবার, সব মামার সেরা মামা এবার। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। বেশি ঝাঁজ, বেশি এনার্জি, নতুন উদ্যমে এলো পাওয়ার ড্রিঙ্ক। নতুন পাওয়ার, নতুন অ্যাকশন। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি,
শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। বাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর। বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরী। সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে অবিশ্বাসের অবস্থা তৈরি হয়েছে, রবীন্দ্রনাথের একটি কথা আছে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আমরা আসলে এখন কাকে বিশ্বাস করব সেটাই কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না। বিশেষ করে সালাউদ্দিনের ব্যাপারে তাকে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে, না বিএনপি নিজেই তাকে লুকিয়ে রেখেছে, কিংবা অন্য কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা সেটি নিয়ে আসলে কেউ কারো উপর আস্থা রাখতে পারছে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো দূরত্ব বাড়ছে, আরো সন্দেহ অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। সেটি কি আমাদের রাজনীতির জন্য খুব বেশি ভালো হবে? আমরা কি এভাবেই চলতে থাকবো? রাজনীতির জন্য তো ভালো নয়, দেশের জন্য ভালো নয়। আজকে আপনি দেখেন প্রথম আলোতে আনিসুল হকের একটা সুন্দর লেখা এসেছে, সেখানে সে সাউথ আমেরিকার যে গুম হত্যার উপর ভিত্তি করে যেসব সিনেমা হয়েছে সেগুলি কিন্তু প্রতি ছবি আমাদের দেশে কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে। যেমন দেখেন এই যে সুররিয়ালিজম, যে মগ্ন চৈতন্য যে ব্যাপারটা, সেটা এখানে সালাউদ্দিন আহমেদ একজন রাজনীতিবিদ, একজন এমপি ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। তারপরে হঠাৎ তাকে দেখা গেল শিলংয়ের রাস্তায় ভ্রান্তের মতো হেঁটে বেড়াচ্ছেন। তার 24-15 কেজি ওজন কমে গেছে। সে একজন, এবং অ্যাকচুয়ালি সেখানে লোকজন তাকে মানে মানসিক রোগী হিসেবে মানসিক হসপিটালে ভর্তি করেছিল। পরে ডাক্তার নিশ্চিত হয়েছে না সে মানসিক রোগী না, তখন তাকে সাধারণ হসপিটালে ভর্তি করেছিল। এটা কি এক ধরনের সুররিয়ালিজম না, পরাবাস্তব ঘটনা না? এই যে ধীরে 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 আমাদের রাজনীতিবিদরা আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে এই যে হিংসার দিকে, অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছেন, এটা তাদের আমি মনে করি বিরাট ব্যর্থতা। এরা কি এটা বুঝতে পারতেছেন না যে কোথায় নিয়ে যাচ্ছে? ইলিয়াস আলী যে কৌশলের, যে সুরেন্দ্র সেনগুপ্ত যেটি বলেছেন যে কৌশলের রাজনীতি, সেটি যে কোনো দলের জন্যই হতে পারে। এই কথাটি প্রযোজ্য যে কৌশল করে আসলে মানুষের কাছে না গিয়ে, মানুষের প্রতি আস্থা না রেখে কৌশল করে রাজনীতি কতদিন আগাবে? তার আগে সুরেন্দ্র সেনগুপ্তর প্রতি আপনার মাধ্যমে একটা প্রশ্ন করি। জি, আমি তার ড্রাইভার কে বললেন কথাটি সেটি বড় না, কথাটির প্রতি যদি আমরা একটু জোর দিই। ঠিক আছে, সুরেন্দ্র সেনগুপ্তকেই বলি যে উনার যে একটা ঘটনা ঘটেছিল, টাকা পয়সার ব্যাপার ধরা পড়েছিল, উনার ড্রাইভারটা কোথায়? সে কি নিজেই লুকিয়ে আছে, নাকি তাকে লুকিয়ে ফেলেছে, নাকি সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোথাও বন্দী আছে? আমরা জানি না। এটা একজন মন্ত্রীর ড্রাইভার নিখোঁজ হয়ে যায়, সে মন্ত্রী খুঁজে বের করেন না, তারপরে উনি বিভিন্ন রকমের উপদেশ খয়রাত দিচ্ছেন। উনার উপদেশ শোনার আমাদের কোনো জাস্টিফিকেশন নাই। আপনি যেটা আছেন যে এইসব ব্যক্তিদের উনার উপর কোন লোকের আস্থা আছে? কোন লোকের আস্থা নাই, অথচ উনি প্রতিদিন উপদেশ খয়রাত করছেন। রাজনীতি এই জন্যই তো তলানিতে ঠেকে যাচ্ছে। আপনার এখানে ক্রেডিবল লোক থাকতে হবে, এইখানে বিশ্বাসযোগ্য লোক থাকতে হবে, এবং তাদের কর্মকাণ্ডে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। সেটা তো নেই। এখানে এক একজন এক এক কথা বলতেছে। অ্যাকচুয়ালি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, কোথায় ছিলেন সালাউদ্দিন আহমেদ সেটাকে বাইর করুন। সে বাংলাদেশের একজন নাগরিক,
সে অপরাধী হতে পারে, তারপরে সে বাংলাদেশের নাগরিক, বিদেশের ভূমিতে তাকে পাওয়া গেছে। বিদেশি কোন শক্তি কি তাকে অ্যাবডাক্ট করে নিয়ে গেছে? যদি নিয়ে যায় থাকে, বাংলাদেশের দায়িত্ব তাকে ফিরিয়ে আনা, তারপরে তার যা অপরাধ আছে তার পানিশমেন্ট দেয়া। বাংলাদেশের এই আমাদের যে এমবেসি আছে, এমবেসির কোন লোক যে দেখা করেছে? উনি তো প্রাক্তন একজন এমপি, উনি তো একজন প্রাক্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী। সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে সে ধরনের উদ্যোগ নিয়েছে। ফার্স্ট থিং হচ্ছে সে একজন বাংলাদেশের নাগরিক এবং সে এখানে একটা রাজনৈতিক দলের মুখপত্র ছিলেন। অনেক কথা উনি বলতেন, আমরা সালাউদ্দিন মাহমুদের নাম প্রায় দেখতাম পেপারে, রাইট? সেই ব্যক্তি যখন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন শিলংয়ে, বাংলাদেশের কি এমবেসির একটা লোক নাই যে খোঁজ নেয়া, যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, যা আগে জানি। অপরাধ তো আছে, সে যদি অপরাধী হয়ে থাকে বাংলাদেশে এনে আমরা তো বিচার করব, কিন্তু বিদেশে মাটিতে তাকে কে নিয়ে গেল? না বিদেশিরা নিয়ে গেছে? এই প্রশ্ন কিন্তু এখানে সার্বভৌমত্বের প্রশ্ন। এখানে আমি সালাউদ্দিন আহমেদ অপরাধী কি অপরাধী না, আমার দেশের আমরা এখান থেকে কিভাবে এই সালাউদ্দিন নাটক বলি বা অন্তর্ধান বলি বা নিখোঁজ বলি, যাই বলি না কেন, এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মুক্তি পেতে পারি একটাই উপায় আছে, কোনো বিকল্প নাই। সেটা হচ্ছে স্বচ্ছতা, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ইলিয়াস আলী কি হয়েছে? কোথায় গেছে? ইলিয়াস আলীর খোঁজ আছে? ইলিয়াস আলী অপরাধী হতে পারে, কিন্তু সে কোথায় আছে? সে কি ভারতে আছে না ইংল্যান্ডে আছে না বাংলাদেশে? সে নিজে লুকায় যদি থাকে তাহলে সেটাও তো একটা অপরাধ, সেটাও এক ধরনের অপরাধ। হয়তো এত গুরুতর অপরাধ না, কিন্তু এক ধরনের অপরাধ যে সে একটা পাবলিক নুইসেন্স ক্রিয়েট করছে। কিন্তু ইলিয়াস আলী যদি তার নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে বন্দী করে রাখা হয়, কিংবা তাকে যদি একদম গুম করে, হত্যা করে, নিখোঁজ করে দেওয়া হয়, সেটা তো বিরাট অপরাধ। সেটা কি আমাদের এই রাষ্ট্র, আমি রাষ্ট্রই বলবো, এই রাষ্ট্র কি সে বিষয়ে কোনো তথ্য কালেক্ট করতে পারছে? যদি তথ্য কালেক্ট করে থাকে বা একটা মানে তদন্ত করে একটা শেষ পর্যায়ে আসে, সেটা জানানো দরকার। এইভাবে মানুষ নিশ্চয়ই এই সমস্যাগুলোর সমাধান হবে এবং এর রহস্যগুলোর উদ্ঘাটন হবে, আমরা সেই প্রত্যাশাই রাখলাম। আমরা আলোচনায় যাব, তবে আমাদেরকে আরেকটি বিরতি নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, আমরা ছোট একটি বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। কি খবর, কেমন আছো চারমিন লোক? হবে নাকি হয়ে যাক এক চুমুক? কাল হাল চাল জোরসে চলুক, সেই সাথে হয়ে যাক কয় চুমুক। আউটিংয়ে ফুর্তির ফোয়ারা বারুদ, হাতে হাতে ট্যাঙ্গো চুমুকে চুমুক। রোদ দূরে টোটো করে সন্ধ্যা নামুক, অরেঞ্জ মজা ভরা আরেক চুমুক। তাজা কমলার সাথে চিল ট্যাঙ্গো অরেঞ্জ অলওয়েজ অন্তরঙ্গ। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। এত দেখি তো ওখানে মামা আসে না। তাই 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 মামা বাড়ি যাই, পালাই পালাই। সব মামাই পাজি, শুধু একটা মামাই যখন তখন মজা দিতে রাজি। একবার খেলে
যাবে বারবার সব মামার সেরা মামা এবার সব মামার সেরা মামা এবার পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। প্রিয় দর্শক, বিরতির পর আপনারা স্বাগত জানাচ্ছি। ডক্টর মঞ্জুর চৌধুরী আমাদের আজকের আলোচক। মানব পাচারের বিষয়টি খুব করে মিডিয়ায় আসছে, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তবে দর্শক একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলতে চাই যে সালাউদ্দিন সাহেব যে 2001 সালের পরে বিএনপির আমলে উনি একজন এমপি ছিলেন এবং সরকারি প্রতিমন্ত্রী ছিলেন। আপনি সরাসরি প্রশ্ন করুন, আমাদের সময় কম। ইন্ডিয়া গভর্নমেন্টের বিপক্ষে এই যে পূর্ব অঞ্চলের পাহাড়ি এলাকার মেঘালয়, ত্রিপুরা আরো যেগুলো আছে আর কি, এই সমস্ত এলাকায় উলভুয়া এবং আরো কিছু এই যে আন্দোলন, যারা সরকার বিরোধী আন্দোলন আন্দোলন করে, যারা আপনি প্রশ্নটি করুন। সেই দলের সাহায্যকারী ছিল বিএনপি গভর্নমেন্ট। তার জ্বলন্ত প্রমাণ হইল আমাদের এখানে যে চট্টগ্রামে 10 লাখ অস্ত্র যা আনলোড হয়েছে সেগুলো ওইখানেই গেছে। এটা তো প্রমাণিত। সেই তখনকার আমাদের যে তাদের যে সহযোগীরা, ওই যে সরকার বিরোধী সহযোগীরা, যে তাকে কোন অপর নাটক সবাই এখানে নিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়া এই সরকারকে এবং ইন্ডিয়া গভর্নমেন্টকে বেকায়দা ফেলার জন্য, যে সন্ত্রাস সৃষ্টি করার জন্য কোন ধন্যবাদ। আপনি কি খুব সংক্ষেপে যদি দর্শকের প্রশ্নটা একটু জটিল। উনি যেটা বোঝাতে চাচ্ছে যে এই উলফা কিংবা ওই ধরনের কোন সন্ত্রাসবাদী গ্রুপ ওনাকে হতে পারে এবং উই ডু নট নো। তদন্তে সেই জন্য তো ভিগরাস তদন্ত করা দরকার এবং দুই সরকারই করা। আমাদের সময় কম, আমরা নিশ্চয়ই সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমরা মানব পাচার প্রসঙ্গে বলছিলাম, সেখানে জাতিসংঘ সাগরে ঠেলে দেওয়ার নীতির সমালোচনা করেছে এবং আপনি জানেন যে সাগরে অনেক মানুষ এখন ভাসছে, তার মধ্যে রোহিঙ্গারা আছে, তার মধ্যে বাংলাদেশি নাগরিকরা আছে। তাদের এই মানবিক বিপর্যয় থেকে কিভাবে রক্ষা করা যায়? ফার্স্ট থিং হলো যে বান কি মুনের যে কমেন্টটা, এটা অমানবিক ঠেলে দেয়া, এটা ভালো কিন্তু যথেষ্ট ভালো নয়। জাতিসংঘ কেন এদেরকে উদ্ধারের ব্যবস্থা করতেছে না? বাংলাদেশ তাহলে জাতিসংঘের কাজটা কি? কেন যেখানে সাগরে ভেসে ভেসে শিশুরা, নারীরা, তাদের আমি ছবি দেখেছি, টিভিতে দেখানো হচ্ছে যে লাইভ পিকচার, যে কি জটিল, কি কঠিন, কি নির্মম একটা পরিবেশের ভিতরে তারা আছে। তাদেরকে মেরে ফেলছে, তারা মরে যাচ্ছে, লাশ ভেসে যাচ্ছে। এটা তো একটা গণহত্যা, এটা হলোকস্ট। সাগরের ভিতরে একটা হলোকস্ট হচ্ছে, সেখানে ওনারা শুধু একটা বক্তব্য রেখে দিলেন। এটা হচ্ছে কেন? এই যে মায়ানমার সেই লোকগুলির উপর এত অত্যাচার করে রোহিঙ্গাদের উপর যে তারা বাধ্য হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের লোকজনও যাচ্ছে, সেখানে আমাদের একজন মন্ত্রী বাহাদুর, উনি বললেন, আমরা তো এই প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, উনি বললেন যে আমরা তো বৈধ অভিবাসনের কাজে ব্যস্ত থাকি, আমরা অবৈধর মধ্যে কিছু যাচ্ছি না। এ ধরনের নির্মম, এ ধরনের নিষ্ঠুর, বিচার বিবেচনাহীন কমেন্ট যে বাংলাদেশের একজন মন্ত্রী, বিশেষ করে গ্রেটার ফরিদপুরের একজন মন্ত্রী যে বলতে পারেন, আমার নিজেরই গ্রেটার ফরিদপুর লোক হিসেবে লজ্জা বোধ করে। কিভাবে উনি অবশ্য পরের অংশে বলেছেন যেটি হচ্ছে যে যদি অবৈধ হয়ে যায় সেক্ষেত্রে ওনার মন্ত্রণালয় আর বিষয়টি থাকে না, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মানে নিজ রাষ্ট্র। এখানে অবৈধ হয়েছে তারা কোথায়? এখানে অবৈধ হয়ে আছে তো
আজকে আন্দামান সাগরে তারা ভাসছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে যাবে? সেখানে যাবে ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রীর মন্ত্রণালয়, যদি তার কোনো ক্ষমতা থেকে থাকে। তাদেরকে উদ্ধার করাই হচ্ছে সবচেয়ে জরুরি প্রয়োজন। শিশুরা ভাসছে সাগরে, নারীরা ভাসছে সাগরে, না খেয়ে মারা যাচ্ছে, সেখানে উনি সেখানে এইসব আইন দেখাচ্ছেন। উনার ব্যর্থতার জন্য আজকে এইসব লোকজন বাধ্য হয়ে এই আন্দামান সাগর পাড়ি দিয়ে যাচ্ছে। যদি আজকে মালয়েশিয়ায় ঠিক মতো লোক যেতে পারত, তাহলে তো তারা এই অবৈধ পথে যায় না। উনি পারিবারিক কারণে মন্ত্রী হয়ে বসে আছেন, এবং বাংলাদেশের এইসব তরুণী কিশোররা এইভাবে সাফার করছে, তারা সঠিকভাবে বিদেশে যেতে পারছেন না। আমি মনে করি কি, যে ধরনের লোকের বাংলাদেশের মন্ত্রিসভা কেন সরকারের কোন পর্যায়ে রাখা উচিত। জি, সেটি আসলে যে সমস্ত দেশে তারা যাচ্ছে সেই সমস্ত দেশগুলোর তো এখানে দায়িত্ব রয়েছে। তারা তো মালয়েশিয়া তো সস্তায় লোক নেওয়ার সরকার টু সরকার কিন্তু চুক্তি হয়েছিল, তারা কিন্তু সেই চুক্তির বাস্তবায়নের ব্যাপারে কিন্তু খুব একটা আগ্রহ দেখায়নি। মানে প্রথম দফায় কিছু লোক কিন্তু সেখানে গেছে, তারপরে তো সরকার, মালয়েশিয়ার সরকার চেঞ্জ হয়ে গেছে। সরকার থেকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মালয়েশিয়ায় তো ট্র্যাডিশনালি বাংলাদেশ থেকে লোক যাচ্ছিল অনেক, যদিও বেশি টাকায়, সেখানে যাতে কম টাকায় যেতে পারে সেই ব্যবস্থা তো করা দরকার ছিল সরকারের। সেটা না করে এটাকে বন্ধ করে দিয়ে আজ তারা অবৈধ পথে যাওয়ার চেষ্টা করছেন এবং মারা পড়ছেন। যে আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমরা অন্য একটি প্রসঙ্গে যাব। মানব পাচারের বিষয়টি নিশ্চয়ই কর্তৃপক্ষ খুব জরুরি ভিত্তিতে সেটি বিবেচনা করবেন। আমরা সামনে রমজান এবং সবে বরাতের যে খবরটি আমরা দেখলাম শনিবার, তো এখন রমজানের হাওয়া যেন বাজার অলরেডি লাগতে শুরু করেছে। পেঁয়াজ এখনই তারকা হয়ে উঠেছে, যেটি 30-32 টাকার পেঁয়াজ 40-45 টাকা বা 48 টাকা কেজি হয়েছে, কেজিতে 10 টাকারও বেশি বেড়েছে। এইটি আপনি নিজে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, আপনি কিভাবে দেখেন বিষয়টি? এটা আমি যদি পেঁয়াজের বাণিজ্যের সাথে জড়িত না, তবুও যেটা আমি জানি, আমার জমি খেতে অনেকে পেঁয়াজ চাষ করেন, সেই সব কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে? যখন পেঁয়াজ এখানে উঠে, যখন কৃষকরা একটু ভালো দাম পাবে, তখন দেখা যায় কি ভারতে পেঁয়াজ বানের পানির মতো ছেড়ে দেয় এবং মার্কেট ফ্ল্যাট হয়ে যায়। যখন পেঁয়াজ কম থাকে তখন দেখা যায় কি বললো যে টন এখন $800। অর্থাৎ এইখানে একটা মারোয়ারি গোষ্ঠী এই পেঁয়াজের বাজারকে সম্পূর্ণভাবে কব্জা করে ফেলতে চাচ্ছে, যাতে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন না হয়। এখানে সরকারের উচিত হবে যে এমবার্গো দেয়া, যে পেঁয়াজ আমরা ভারত থেকে ইম্পোর্ট করবই না, পেঁয়াজ আমরা কম খাবো। রোজার মাসে এত পেঁয়াজ খেতেই বা পেঁয়াজ যদি বেশি খায়, কিন্তু যদি সরকার দাবি করে যে জনগণের কাছে দেখো নিজেদের কৃচ্ছতা সাধন করা যায়, আমরা একটু পেঁয়াজ এবার একটু কমই খাই, কিন্তু কৃষকের দাম যদি আপনি ইনশিওর করতে পারেন, এই যে ফ্রি মার্কেট ইকোনমির নামে আপনি বাংলাদেশের কৃষকদের, বাংলাদেশের ছোট ছোট এন্টারপ্রেনিয়রদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবেন, তা তো হতে পারে না। পেঁয়াজ যদি কোনো দেশ থেকে ইম্পোর্ট না হয়, বাংলাদেশে যে পরিমাণ আপনি কৃষিবিদদের আলাপ করতে পারেন, প্রচুর পেঁয়াজ উৎপাদন করা সম্ভব। কিন্তু আমি দেখছি আমার যে কয়েকজন কৃষক আমার জমিতে পেঁয়াজ চাষ করে, এবার হয়তো তারা কিছুটা দাম পেয়েছে, তার আগে দুবার তাদেরকে একেবারে মানে দেউলিয়ার পথে নিয়ে যাওয়া হয়েছে। কারণ পেঁয়াজ একটা কৃষকরা দাম পাচ্ছে না, কিন্তু ক্রেতারা কিন্তু অনেক দামে সেটি কিনছে। আসলে এখানে বিষয়টি হচ্ছে যে যত ধরনের ব্যবস্থায় সরকার নিক না কেন, ব্যবসায়ীদের যে মোনাভালোভী একটি মানসিকতা, তারা কিন্তু হঠাৎ করে পেঁয়াজ আটকে দিয়ে কিংবা কোন অন্যরকম কোন কারসাজি করে রাতারাতি যে কোনো পণ্যের যদি তার ইচ্ছা করে তারা কিন্তু দাম বাড়িয়ে দিতে পারে। এই প্রবণতাটা কেন, সেটি থেকে আমরা আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, শেষ সংক্ষেপে বলি, কারা দামটা বাড়িয়ে দিচ্ছে? বাংলাদেশি ব্যবসায়ীরা না মারোয়ারি ব্যবসায়ীরা? মারোয়ারিরা ওখান থেকে কারসাজি করে তাদের মন্ত্রণালয় থেকে যখন এখানে পেঁয়াজের ডিমান্ডটা হয়, তখন তারা এটাকে অনেক দাম বাড়িয়ে দেয়, যে বাংলাদেশে রপ্তানি করতে হলে $800 লাগবে, $1000 লাগবে। তার ফলে এখানে দাম বেড়ে যায়। যখন বাংলাদেশে পেঁয়াজ উঠে, তখন ওরা করে কি পেঁয়াজের দাম অনেক কমায় দেয়। কমায় দেওয়ার ফলে টিসিবির এখানে দায়িত্ব আছে, টিসিবি সক্রিয় হবে, আমরা সে বিষয়ে আশা করছি। ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা শেষ প্রান্তে আমরা আলোচনা শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনা শোনার জন্য। প্রিয় দর্শক, আপনারাও যারা অনুষ্ঠান দেখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখাবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।